বয়কট এটা একটা মেন্টাল স্টেট জিলুর ভাই। এখন আমি কোনটা নেব না, ভারত বয়কট এটা অবশ্যই বিএনপির কোনো দলীয় সিদ্ধান্ত নয়। এটা রুহুল কবির রিজভী যখন এটা করেছেন, উনি নিজেই কিন্তু পরে স্টেটমেন্ট দিয়ে বলেছেন উনি ব্যক্তিগত পর্যায় থেকে এই কাজটা করেছেন, এবং এরকম ব্যক্তিগত পর্যায় থেকে এটা করেছে। এটা একটা এক্সিকিউশন, এটা একটা এক্সিকিউশন। এখন ভারত, উনি বলছেন যে 7 তারিখের আগে এই ধরনের কোনো কথা ছিল না। 7 তারিখের পরে থেকে ওনার দলের প্রত্যেকটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যেভাবে বলেছেন যে 7 তারিখের নির্বাচনের মূল হোতা ছিল হচ্ছে, যেটাকে আর কি বোঝা যায় যে মূল হোতা ছিল ভারত, এবং বাংলাদেশে গণতন্ত্র হত্যা করতে যদি একটি কান্ট্রি এভাবে হেল্প করে থাকে, 7 থেকে নির্বাচনটাকে একমাত্র আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের এ টিম বি টিম সি টিম ছাড়া আর কেউ কিন্তু এটাকে কোনো গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ক্রেডিবল নির্বাচন বলছে না, দেশেও বলছে না, বাইরেও বলছে না। যারা এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করেছেন, কয়েকদিন আগেও আমরা কয়েকটা রিপোর্ট দেখেছি এই বিষয়গুলো নিয়ে, তারা পর্যবেক্ষণ দিয়েছেন, যারা IRR যারা এসেছিলেন, ইউ থেকে যারা এসেছিলেন, দেশে তো এগুলো হচ্ছেই। তো ওনারা যেভাবে বলেছেন যে হ্যাঁ ভারত ছিল বলে আমরা আজকে এখানে, ওনাদের তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, উনি শপথ নিয়ে চলে গেছেন ভারতীয়দেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে। বাংলাদেশের জনগণের এই যে মেন্টাল স্টেট, তারা যে বয়কট যেটা বলছে, এটা হয়তো তারা কখনো কাপড় কিনছে না জন্য এটা এক্সিকিউশন দেখাচ্ছে, কিন্তু ভারতের এটা চিন্তা করা উচিত এবং ওনাদেরও এটা চিন্তা করা উচিত যে মানুষ কিন্তু তাদের মানসিকতাটা প্রকাশ করে দিয়েছে যে কি, যারা আমাদের গণতন্ত্রকে হত্যা করলো আমরা তাদের সাথে নেই। এটা হচ্ছে মেসেজটা। তো এই মেসেজটাকে চাদর পুড়িয়ে প্রকাশ করছে আর কে কাপড় না কিনে প্রকাশ করছে, সেটার কিন্তু দরকার নেই। যদি তাদের বোঝার ক্ষমতা থাকতো, তারা বুঝতে পারতো যে দেশের জনগণের স্বার্থ, উনি বলছেন যে বাংলাদেশকে বিক্রি করেনি ভারতের কাছে, আপনারা রেখেছেনটা কি বাংলাদেশের? আর বাংলাদেশের এই যে ভূখণ্ডটুকু, এই এই মানচিত্রটুকুর ভেতরে কতটুকু জিনিস আর বাংলাদেশের আছে? বাংলাদেশের কোন ডিসিশনটা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে বসে থেকে নিতে পারেন? আজকে আপনি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না, প্রশ্ন করেন কেন? আজকে আপনি জনগণের কাছে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আসার ক্ষমতা আপনার নেই, আপনি প্রশ্ন করেন কেন? আপনি নির্বাচন দিতে ভয় পাচ্ছেন, প্রশ্ন করেন কেন? আপনি উপজেলা নির্বাচনে বলছেন যে আপনি দলীয় প্রতীক দেবেন না, কেন নৌকার প্রতীক দেবেন না? আপনি এটা চিন্তা করে দেখেন। কারণ নৌকার প্রতীক দিয়ে কিন্তু এখন মানুষ সরে যায় নৌকার প্রতীকের কাছ থেকে। সো আমার কথা হচ্ছে বয়কট এটা একটা সামগ্রিক যে ইম্প্যাক্ট যেটা পড়েছে, এটা অন্যরকম একটা রিভলিউশন রূপ নিতে পারে। কারণ হচ্ছে মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, এবং আমরা আজকে গণতন্ত্রহীনতা, এটা একটা সাফোকেশন জিল্লুর ভাই, এতটাই সাফোকেশন যে আমরা কিন্তু কোথাও স্বস্তিতে নেই, কোনোখানেই স্বস্তিতে নেই। আমরা যখন এই যে সুপ্রিম কোর্টে যে ন্যাক্কার জন্য ঘটনাটা ঘটে গেল, আমরা লয়ার, আমরা মুখ দেখা দেখি করতে কষ্ট হয়, কেন আমার এত সুন্দর জায়গাটাতে সাফোকেটিং একটা কন্ডিশনে আমাদেরকে থাকতে হবে? রিজন গণতন্ত্রহীনতা, এখানে তো গণতন্ত্রের চর্চা নেই, দেশের এই অবস্থা। উনি বলছেন যে বিএনপির নিজেরই অস্তিত্বহীন, তাহলে বুয়েটের প্রসঙ্গ উনি বললেন যে ছাত্র দল নিয়ে উনি কী করবেন? আপনি বলছেন আপনি যখন ছাত্র রাজনীতি করেছেন, আপনি একটা খুব সুন্দর পরিবেশে ছাত্র রাজনীতি করতে পারছেন। আপনিও বললেন যে হ্যাঁ তখন তো বিরোধী জোট ছিল, বিরোধী একটা দল ছিল, সেটাই হচ্ছে রাজনীতির ডেমোক্রেসি এবং পলিটিক্সের বিউটি, যে দুটো দল থাকবে, 3টা দল থাকবে। কিন্তু আজকে সমগ্র বাংলাদেশে এক আওয়ামী লীগ ছাড়া কারো কোনো অস্তিত্ব আছে? যদি ফর অ্যান এক্সাম্পল আমরা যদি বলি যে বুয়েটের এই ঘটনাটাতেই আপনি দেখেন, তারা কি বলছে যে বুয়েটে কালো দলের যারা আছে, যারা অন্ধকারের রাজনীতি করে, শিবিরের কথা বলছে, হিজবুত তাহরিরের কথা বলছে, এরা যেন উঠে দাঁড়াতে না পারে, যেন ছাত্রলীগের প্রয়োজন। সো ছাত্রলীগ কি, তারা কি ক্যাডার? ছাত্রলীগ কি তারা, এগুলো যদি আইনের বাইরে গিয়ে কোনো কিছু হয়, দেশের স্বার্থে বিরোধী কিছু হয়, দেশে এজেন্সি আছে, দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, দেশের সরকার আছে, তারা দেখবে। তো ছাত্রলীগ কি গুন্ডা বাহিনী যে আপনি গুন্ডা বাহিনী দিয়ে পিটিয়ে আরেকটা গুন্ডা বাহিনীকে আপনি নষ্ট করে দিবেন? সো আমাদের কালচারটাকে এমনভাবে নস্যাৎ করে ফেলা হয়েছে যে সুস্থ রাজনীতির পরিবেশ আর থাকবে না। আমরা যারা রাজনীতি করতে চাই, আমরা ভবিষ্যতে রাজনীতি করতে পারবো কি না, আমরা চাই কি না, আমাদের ইচ্ছাটাকে মেরে ফেলা হচ্ছে, এটা পরিকল্পিতভাবে। এডুকেশন সিস্টেমটার কথা আপনি দেখেন, আবার বোধহয় নতুন কি একটা নাকি পরিকল্পনা করছে তারা, একটা নতুন কারিকুলাম নিয়ে আসার জন্য। আজকে রিপোর্ট এসছে যে শিক্ষা ব্যবস্থার জন্য কোমলমতি ছাত্রছাত্রী নাজেহাল অবস্থায়। আপনি মেগা প্রজেক্টের কথা বলছেন, এই মেগা প্রজেক্টের দুর্নীতি, এই মাতার বাড়িতে আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, যেটার দাম হচ্ছে 100 টাকা, সেটাকে আপনি লাখ টাকা দিয়ে কিনছেন।
আপনি যে প্রজেক্ট শেষ হতো 6 মাসে সেটাকে আপনি শেষ করছেন 3 বছরে। এগুলোকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এগুলোকে জাস্টিফাই করার জন্য আমার কাছে কোনো ভাষা নেই আসলে। আপনারা এটাকে বলছেন যে জিরো টলারেন্স দুর্নীতি, সেটাকে আপনাদের প্রধানমন্ত্রী নাকি অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে এসছে। আজকে যদি দুর্নীতি সহনীয় পর্যায়ে থাকে, একেবারে নিচু লেভেল থেকে শুরু করে আপনি বিলিভ করবেন না, আমরা যেটা ধরেন কোর্ট সিস্টেমের কথাই বলি না কেন, একটা সময় যে কাজটা আমরা কোর্টের সেকশনগুলোতে 500 টাকা দিয়ে করাতে পারতাম, আপা খুব ভালো করে জানেন, এখন 5,000 টাকার নিচে আপনি সেটা দিয়ে করতে পারবেন না। কারণ হচ্ছে কি, আমরা আমাদের মানসিক স্টেটাসটা এমন জায়গায় নিয়ে গেছি যে এটা কোনো অন্যায় না এবং আমি আমার মতো করে চালিয়ে যেতে পারি। যখন একটা বিচারহীনতার সংস্কৃতি একটা দেশে বিরাজ করবে, তখন আপনি কোনো কিছুতেই ভয় পাবেন না যে আমি ঠিক আছে। এই যে বেশ কিছুদিন আগে এয়ারপোর্টের ভল্ট থেকে কতগুলো সোনা চুরি হয়ে গেল, গোল্ড, আপনার মনে আছে? মনে হয় 5 মাস আগেকার কথা আমি বলছি। কয়েকজনকে অ্যারেস্ট করে রেখে দিয়েছে। যেই গোল্ডগুলো থাকা উচিত ছিল বাংলাদেশ ব্যাংকের ভল্টে, 3 বছর ধরে এটা কিন্তু শুল্ক বিভাগের ওখানে ছিল। এটা নিয়ে আজ পর্যন্ত কোনো ধরনের তদন্ত হয়নি। আপনি কোনোখানেই গিয়ে দেখতে পাবেন না কোনো ইনসিডেন্টের কোনো ধরনের সুষ্ঠু তদন্ত হচ্ছে, কোনো বিচার হচ্ছে, কোনো কিছু হচ্ছে। সো রাষ্ট্র, আমি ওই সব কিছু মিলে একটা কথাই বলতে হয় কি, যখন একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বিরাজ না করবে, সেই দেশের জন্য আজকে আমার দেশে যা ঘটছে এটাই ঘটাটা খুব স্বাভাবিক। দেখুন, দেশে গণতন্ত্র আছে, উন্নয়ন আছে, শান্তি আছে। তার প্রমাণ হলো ওনারা যে অবরোধ দিয়েছে, হরতাল দিয়েছে, অসহযোগ দিয়েছে, সেগুলোতে কি জনগণ ওনাদেরকে সাপোর্ট দিয়েছে? দেয়নি। হ্যাঁ, ওনাদের যদি কোনো লজিক্যাল কোনো থাকতো, ওনাদের আন্দোলনের ভিত্তি থাকতো, তাহলে জনগণকে ওনারা জাগাতে পারলো না কেন? যে আন্দোলন ওনারা, আপনি দেখেছেন, প্রথমে ছিল অবরোধ হরতাল, তারপরে দিলেন অসহযোগ। কই? যেখানে নর্মাল হরতালই পালন হয়নি সেখানে অসহযোগ আর অবরোধ তো প্রশ্নই আসে না। তাহলে কি বোঝা গেল? এগুলা ওনারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, জনগণ তো ওনাদের সে আহ্বানে সাড়া দেয়নি, তাহলে জনগণ ওনাদের সাথে নাই তো বুঝাই গেল। তার রায় পেলাম আমরা 7 জানুয়ারি নির্বাচনে 41.8% ভোট পেয়ে, এটা তো পরিষ্কার। আর একটা কথা হলো, এখন ওনারা হয়েছে কি সব কিছু হারিয়ে নির্বাচনে ব্যর্থ, দল গোছানোতে ব্যর্থ, একদম সব কিছুতে হারিয়ে এখন নিঃস্ব হয়ে এখন ভারত বিরোধিতার জিগির তুলেছেন। আপনি দেখুন, ওনারা বারবার একটা কথা বলে যে আমাদের নেতারা নাকি বলেছিল ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। কখনোই এই কথা বলেনি, বরং আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি কি বলেছিল ভারত পাশে থাকায় শক্তিধররা নির্বাচন নিয়ে খেলার সাহস পাননি। ঠিক, আমি এটা কোট করছি কথাটা। এখন এটা হলো কেন আমি বলি, দেখুন, নির্বাচনের আগে যে দৌড়ঝাঁপ করেছিল কারা? মার্কিন যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, এরাই কিন্তু দৌড়ঝাঁপ করেছে। অথচ তখন আমরা কিন্তু ভারতীয় হাইকমিশনারকে দৌড়ঝাঁপ করতে দেখিনি, চুপচাপই ছিল। এবং তাদের বক্তব্য ছিল এই দেশের জনগণই ঠিক করবে, এই দেশের জনগণ তারাই রায় দিবে যে দেশে কে শাসন করবে, ক্ষমতায় কে আসবে। তো ভালো কথা, কিন্তু ওনারা কি করলেন, সেই বিদেশি যে আমেরিকা, তারপরে ইউকে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মিটিং করতেন, রুদ্ধদ্বার বৈঠক করতেন, তাদের দৌরাত্ম আমরা দেখেছি, ভারতের দৌরাত্ম দেখিনি। তা আমার কথা হলো যে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এত বেশি দৌড়ানো, তারা তো আপনাদের সঙ্গে কথা বলেছে, না বলেছে, কিন্তু তাদের তৎপরতা ছিল। কিন্তু ভারত কি বলেছে? তারা তো বলেছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, দলকে বসানো বা সরিয়ে দেওয়ার জন্য তো তারা তৎপর ছিল না। কিন্তু ভারতও তো কাউকে বসিয়ে দেওয়ার জন্য, জনগণ রায় দিয়েছে, তাই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এবং আপনি দেখেন যে বিএনপির অনেকে কিন্তু দল থেকে বহিষ্কৃত হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হবে, বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এখানে তাদের ভাষায়, তাদের স্থিতিশীলতা থাকবে। সেটা আমি বলি, দেখুন, আর আওয়ামী লীগ নেতারাও তো কম বেশি বলেছেন, অনেকেই বলেছেন। জিনিসটা আমি ক্লিয়ার করি, সবকিছু বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। এই কথাটা কিন্তু ভারতের নেতারাও কিন্তু বলে থাকেন। হ্যাঁ, সবকিছু বদলালেও প্রতিবেশী বদলায় না। যার কারণে যখন বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু ভারত বিদ্বেষী হয় না, ভারতের সাথে উপর দিয়ে হইলেও তারা সদ্ভাব রাখে, কারণ প্রতিবেশী বদলানো যাবে না। এখন আমরা দেখেছি 2004 সালে সম্ভবত যে 10টা অস্ত্র চালানোর কথা উলফাদের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করার জন্য, হ্যাঁ, সেটা ভারত এখন দেখবে যে বাংলাদেশে এমন একটা সরকার ক্ষমতা থাকুক যারা থাকলে পরে ভারতে জঙ্গিবাদের উত্থান না হয়, ভারতের সীমান্ত বা ভারতের যে এরিয়াটা আছে সেটা সেফ থাকে, জঙ্গিবাদের উত্থান যাতে না হয়। এবং আওয়ামী লীগ টানা 4 বার এবং আগে একবার 5 বার যে ক্ষমতায় ছিল, আরো আগে ছিল, হ্যাঁ, ইয়েতে ছিল 96-তে, স্বাধীনতার পর একবার ছিল, হ্যাঁ, তা তো ছিল বঙ্গবন্ধুর আমলে। আমি বলতেছি জননেত্রী শেখ হাসিনার কথা বলতেছি, তার আমলে আর কি। তো এই যে তখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ভারতের এই অস্থিতিশীলতা কিন্তু ভারত দেখেনি, শান্তিপূর্ণ ছিল, তারা টেনশনও করেনি। এখন তাদের স্বার্থে
এটা একমাত্র তাদের সাথে। তারা কি বাংলাদেশকে প্রতিবেশী বদলাতে পারবে? পারবে না। বাংলাদেশের সাথেই তাদের সীমান্ত, যেহেতু 3 দিক দিয়ে আমরা আছি, অতএব তারাও চাইবে তাদের দেশটা কিভাবে সুশৃঙ্খল থাকে, তাদের দেশটা স্থিতিশীল থাকে। অতএব এই স্বার্থ তারা চাইতেই পারে। অতএব লাস্টে আমি একটা কথা বলি, দেখুন কয়েকদিন আগে মঈন খান সাহেব বলেছেন, আমাদের রিজভী সাহেব ওনার চাদর পড়ায়, আর মঈন খান সাহেব কিন্তু তার 2 দিন আগে বলেছেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আমাদের ভারতের সাহায্য প্রয়োজন। আবার ওনারা ভারত পণ্য বয়কটের আহ্বান জানান। এখন বিএনপি আসলে কি করবে বিএনপি নিজেও জানে না। তো সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম আছে, এবং আমি মনে করি যে প্রত্যেকেরই দেশপ্রেম থাকা উচিত, প্রতিটা রাজনৈতিক দলের। দেশ সবার আগে, তারপর অন্য কিছু। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল এবং অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, 2 অতিথি নানা বিষয় নিয়ে আলোচনা বিতর্ক করেছেন, এবং দেশে একজন বলছিলেন গণতন্ত্র আছে, উন্নয়ন আছে, শান্তি আছে, অন্যজন বলছেন যে এর কিছুই অবশিষ্ট এখন নেই, এবং যে কারণেই আসলে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক করেছেন, সেখানে দুর্নীতি, সেখানে শিক্ষা ব্যবস্থার অধপতন, সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট, নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এগুলো আসলে একথা সত্য যে গণতান্ত্রিক ব্যবস্থা যদি শক্তিশালী হয় তাহলে এগুলোর মাত্রা অনেক কমে আসে, এবং ভারত প্রতিবেশী বদলানো যায় না, এই কথাও